Roll call question. Roll 1, Yes, sir. 2, 3, 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. 7, 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 11. Yes, sir. 12. 14, 15, 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, 27, Yes, sir. 28, Yes, sir. 9, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, 2, 33, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, 37, Yes, sir. 30, 36. 37, Yes, sir. 38, 39, 40, Yes, sir. 41, Present, Yes, sir. sir. 40, Sir, 41. 42, 42 present, sir. 43, 44, 45, Yes, sir. 45. 46, Yes, sir. Sir, 46, sir. 47, Present, sir. 47. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 50. 13 dash roll 20, 13 dash 29, 13 plus 29. 12 dash 47, left hand roll 13 batch 29. roll 2, 3, 7, 13, 14, 15, 18, 26, 32, 37, 37 also, no, 9, 37, 38, Sir, Sir, 37, 38 present. 38, Sir, 38 30 present. Sir, 37 ও আছে। 39, okay, 43, 44, okay. Sir, 37 দিয়েছেন কি? And all. Sir, roll 38 হয়েছে। That is all. Sir, thank you, sir. স্যার রোল 50 কি শোনা গেছে? ঠিক আছে। আমরা বার্নলেস জোন দেখাচ্ছিলাম তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা বার্নলেস জোনে ছিলাম, আমরা ফার্স্ট বার্নলেস জোন বের করেছি এবং লোকাল থেকে সেকেন্ডটাও ড্র করেছি, থার্ডটাও ড্র করেছি।
এই বার্নলির জোনগুলোর ভেতরে লাইট পাস করতে, এনার্জি পাস করতে থাকে, এবং আমরা যে পটেনশিয়াল ব্যারিয়ার বলি, এই ব্যারিয়ারের মধ্যে সে মুভ করে এবং ওয়ালে বিভিন্ন ডিরেকশনে যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে ওয়ালের উপর যায়, এবং যখনই ওয়ালের উপর ইনসিডেন্টের পরে ব্র্যাগ অ্যাঙ্গেলে ফিল করে, তখন সে একটা ডিফ্লেকশন হয়, কমপ্লিট ডিফ্লেকশন হয়, এবং আমরা একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হতে পারি, যেটা নিয়ে আমরা কাজ করি। তো আমরা আজকে যদি শুরু করি এভাবে, যে আমরা যদি ধরে নেই যে কোনো একটা সার্টেন ভ্যালু কে এক্সে এই ধরনের একটা শেপ পাওয়া গেছে, অলরেডি এই শেপটা আমরা জেনারেট করেছি, তাই না? শেপটা আমরা অলরেডি জেনারেট করেছি জি স্যার। আগের ক্লাস। তো আমরা বলছি যে যদি একটা ডিরেকশন কেতে এরকম হয়, আরেকটা ডিরেকশন এরকম হয়, তাহলে ইন 3 ডাইমেনশন আমরা এই এনার্জিতে কোনো গ্যাপ খুঁজে পাই না। যেটাই হয় তাহলে আমরা বলতে পারি যে কে স্পেসে এখানে কোনো গ্যাপ নাই। কিন্তু যদি সেমিকন্ডাক্টর অথবা ইনসুলেটর হতে হয়, তাহলে অবশ্যই এই কেস থেকে গ্যাপ আসতে হবে, বাট মেটালের ক্ষেত্রে আসবে না। আমরা দেখবো। তার আগে আমরা যেটা বলছিলাম যে যখন বিভিন্ন কে ভ্যালুতে ওইগুলো মুভ করে, ক্রিটিক্যাল কে ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইলেকট্রন গুলো রিফ্লেক্ট করবে ল্যাটিস প্লেন থেকে, এবং ট্রান্সমিশন কমপ্লিটলি প্রিভেন্টেড হবে, এবং ব্র্যাগ অ্যাঙ্গেলে পড়ে যখন ফিরে আসবে তখন আমাদের যে স্ট্যান্ডিং ওয়েভের কথা বলছিলাম সেটা বলতে আমরা টুয়াই যে সাইন থিটা করে ল্যামডা ব্র্যাগ ইকুয়েশন, ল্যামডা সমান হচ্ছে টুয়াইস পাই বাই কে ওয়েভ নাম্বার। তো এখান থেকে আমরা একটা কে এর ক্রিটিক্যাল ভ্যালু পাই, তার মানে কে যখন এন পাই বাই এ সাইন থিটা ক্রিটিক্যাল ভ্যালু, তখনই এই স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হবে। এখন আমরা দেখবো যে রিয়েল টাইম বার্নলির জোনটা দেখতে কিরকম। যেটা আগের দিন বলছিলাম যে সিম্পল কিউবে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস, কিন্তু 2D রেসিপ্রোকাল ল্যাটিস, তাই না? 2D জি reciprocal। স্যার। আমরা 3D রেসিপ্রোকাল ল্যাটিসে না গিয়ে আমরা নর্মাল ল্যাটিসেই বার্নলির জোনের শেপটা বোঝার চেষ্টা করি। কিভাবে পারবো? সেটা হচ্ছে আমাদের যে নর্মাল বিসিসি ল্যাটিস, সেটাই কি এফসিসি রেসিপ্রোকাল ল্যাটিস না? জি স্যার। তাহলে তাহলে আমরা নর্মাল বিসিসি ল্যাটিসে কোনো যদি একটা শেপ তৈরি করি, আমরা বলতে পারি না সেটা এফসিসি রেসিপ্রোকাল ল্যাটিসের শেপ? বুঝে গেছে? আবার এফসিসি রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে বিসিসি। তো বিসিসি যদি আমরা কিছু তৈরি করি, সেটা হবে এফসিসি রেসিপ্রোকাল ল্যাটিসের শেপ। যদি নর্মাল এফসিসি ইউনিট সেলে আমরা একটা ইউনিট সেল তৈরি করি, তাহলে সেটা হবে বিসিসি রেসিপ্রোকাল ল্যাটিস। সে কারণে বিসিসি এবং এফসিসি ক্ষেত্রে আমাদের রেসিপ্রোকাল ল্যাটিসে যাওয়ার প্রয়োজন নেই। আমরা নর্মাল ল্যাটিসে বার্নলির জোনটা কেমন হয় দেখবো। তো বার্নলির জোন কিভাবে তৈরি করতে হয় বলতো? রেসিপ্রোকাল ল্যাটিসে স্মলেস্ট ভেক্টরে পারপেন্ডিকুলার লাইন অথবা প্লেন ড্র করতে হয়, তাই না? এই জি কনসেপ্ট স্যার। ক্লিয়ার? আমরা স্মলেস্ট ভেক্টরে পারপেন্ডিকুলারলি লাইন অথবা প্লেন ড্র করতে হয়। এখন আমরা দেখো, এটা একটা কি সেল, এটা হলো একটা রেসিপ্রোকাল বাম দিকে এটা স্যার রেসিপ্রোকাল বিসিসি, তার মানে রিয়েল এটা এফসিসি হবে। কর্নারে চলে যাবে, এটা হচ্ছে বিসিসি রিয়েল টাইম বিসিসি। এটা একটা রিয়েল টাইম বিসিসি সেল, লেফট সেল। তার মানে এফসিসি রেসিপ্রোকাল, এটা জি রিয়েল টাইম বিসিসি। আচ্ছা, বিসিসি সেলটা কিভাবে কি করছি আমরা দেখো। ইউনিট সেলের সেন্টারে বসলে আমাদের নিকটবর্তী অ্যাটম গুলো কোথায় আছে? কর্নারে বিসিসি নিকটবর্তী অ্যাটম জি স্যার, কর্নারেই থাকবে। তো আমরা যেটা করেছি, 8টা কর্নারের যে ভেক্টরটা, তার পারপেন্ডিকুলারলি একটা প্লেন ড্র করছি, দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. তো ফ্রুটসকে কাটার মতো, স্লাইস করে কাটার মতো এই প্লেনটা কেটে ফেলছি, ঠিক আছে? প্লেনটাকে কাটলাম এভাবে করে, পুরো স্কোয়ারটাকে কাটতেছি, কিন্তু
পরবর্তীতে আমরা যেভাবে কোনো একটা প্রুফ কাটি, বিভিন্ন স্লাইস করলে স্লাইস গুলো একটা একটাকে এই লাইনগুলোতে ইন্টারসেক্ট করতে বুঝা যাচ্ছে? একটা স্কোয়ার কিছু নিয়ে তুমি যদি এভাবে কাটতে থাকো, এই শেপটা কিভাবে আসছে সেটা বুঝতে পারছো? তুমি যদি বিভিন্ন দিকে স্লাইস করো, স্লাইস গুলো একটা লাইন বরাবর ইন্টারসেক্ট করবে না? এটা হচ্ছে সেই লাইনগুলো। তাহলে এই প্লেনটা কিভাবে আসছে বলো তো? এই ডায়াগোনাল বরাবর কাটার কারণে। জি স্যার। তেমনি 8টা ডায়াগোনাল আছে, দেখো এটা একটা, এই কর্নার বরাবর কাটার কারণে এই শেপটা আসছে, রাইট? জি স্যার। তেমনি এই কর্নারের কারণে পিছনে একটা, এই কর্নারে একটা, 4টা, তাহলে মোট কয়টা আসবে এরকম? 5টা, 6টা, 8টা, রাইট? 8টা আসবে। অন্যদিকে এই শেপটা তার সারফেস দ্বারা লিমিটেড, কিউবের। এটা হচ্ছে সারফেস দ্বারা, কিউবের সারফেস দ্বারা লিমিটেড, কিউবের সারফেস দ্বারা লিমিটেড। তাহলে মোট কয়টা ফেস আসবে এরকম বলো তো? এটা 8 + 6 14। 14। এটাকে আমরা এই যে বলি যে উইগনার-স্টেইট সেল। উইগনার-স্টেইট সেলটা আমাদের ক্রিস্টালোগ্রাফির একটা পার্ট, যদি একটু পড়ানো হয় নাই, এটা আমরা একদম ষোলোটাতে করি। এটা একটা, এই শেপটা তৈরি হলো কোথায়? বিসিসি ইউনিট সেলে। বিসিসি ইউনিট সেলে তুমি যদি এভাবে করে ড্র করো তাহলে একটা শেপ তৈরি হয় ক্রিস্টালোগ্রাফি, সেটাকে আমরা বলি ওয়েগনার-স্টেইট সেল ইন বিসিসি। বাট এই শেপটাই তো এফসি রেসিপ্রোকাল ল্যাটিসে তৈরি হচ্ছে বার্নলির জোনের নিয়ম অনুযায়ী, রাইট? জি Yes, স্যার। sir. এই জন্য আমরা বলবো এটা হচ্ছে এফসিসি ফার্স্ট বার্নলিজ জোন। বোঝা গেছে? এভাবে সেকেন্ড থার্ড তৈরি করা যেতে পারে। সেকেন্ড থার্ড তৈরি করতে হলে তোমাকে সেকেন্ড নিয়ারেস্ট ডিস্টেন্স যে আছে, সেকেন্ড নিয়ারেস্ট ডিস্টেন্সে, হ্যাঁ সেকেন্ড নিয়ারেস্ট ডিস্টেন্স যে আছে তার সাথে তোমার কাট করতে হবে প্লেন গুলাকে, তো সেটা আমাদের প্রয়োজন নেই। ঠিক সেম ভাবে এটা হচ্ছে এফসিসি ইউনিট সেলে করা বার্নওয়েলের জন্য। এফসিসি ইউনিট সেলটা ডিফারেন্ট ভাবে বোঝাই তোমাদেরকে ড্র করার সুবিধার্থে। নিচের দিকে দেখো, এটা কি এফসিসি ইউনিট সেল, বুঝছো তো? Yes, sir. এটা কিন্তু Yes, sir. এফসিসি, এটা এফসিসি। আমরা এফসিসি ছোট্ট করে ড্র করলে এভাবে আসবে, এটা এফসিসি ইউনিট সেল। খুব ভালো মতো যদি খেয়াল করো, এটা এফসিসি ইউনিট সেল। হ্যাঁ, এই সাদাটা হচ্ছে কি ফ্রন্টের ফেস সেন্টার, তাই না? জি স্যার। তারপরে এটা এফসিসি। আচ্ছা, জি স্যার। বোঝার সুবিধার্থে আমরা ইউনিট সেলটা এভাবে নিচ্ছি। এখন এই হোয়াইটে বসো, এই হোয়াইটে বসলে ব্ল্যাক গুলোর ডিস্টেন্স কত? √2/2। জি স্যার। এই হোয়াইটের ডিস্টেন্স কত? হোয়াইট থেকে হোয়াইটের সেম স্যার। সেম হবে। তোমরা যদি ম্যাপ করে দেখো তাহলে এটা সেম হবে, জি স্যার, হ্যাঁ। কারণ এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে a/2, পারপেন্ডিকুলার ডিস্টেন্স a/2, √2/a/2²a/2। তার মানে এই হোয়াইট থেকে 4টা ব্ল্যাক এবং এই 4টা হোয়াইট এবং এই 4টা হোয়াইট, এই 12টা ইকুয়াল ডিস্টেন্স, রাইট? জি স্যার। Yes, sir. এই 12টাই হচ্ছে এফসিসির নিকটবর্তী এখন। তো তুমি যদি এখান থেকে এখন এই 4টা কালার দিকে 4টা ভেক্টর ড্র করে ইয়ে করো, প্লেন কাটো, তাহলে এই প্লেন গুলা পাবা, বুঝছো? Yes, sir. 4টা থাকবে। আবার উপরে 4টা জি আছে, স্যার। তো উপরের এই 4টা পাবা, 1 2, পিছনের দুটো 4টা, বুঝছো? 4টা ভেক্টর 1 2 3 4, 4টা। আবার সাইডে 4টা, আবার নিচে 4টা, তাহলে কয়টা প্লেন পাই এরকম? 12টা। জি স্যার। তো এভাবে করে আমরা ওয়েগনাস সেল তৈরি করি। এগুলো তোমাদের একটা ইম্পর্টেন্ট না এই জিনিসটা বোঝা, তোমাদের জন্য আসলে এটা জাস্ট ক্রিস্টালোগ্রাফি ইন্টারেস্ট আছে তার জন্য দেখালাম। তোমাদের মেইনলি বোঝা দরকার যে হ্যাঁ আমাদের একটা বার্নলেস জোন আছে, যে বার্নলেস জোনে এনার্জিটা রিফ্লেক্ট করবে, এটা বুঝতেই হবে। কারণ এটার ভিতরে কমপ্লিকেশন শেষ নেই, আসলে এটা অনেক দূর যাওয়া যায়। আমরা নতুন একটা সিস্টেম পাইলাম, রাইট? যদি নতুন সিস্টেম পাই, এই নতুন সিস্টেমের সেন্টারে আমরা একটা অরিজিন ধরতে পারি, অরিজিন, ঠিক আছে? অরিজিন ধরে আমরা নতুন 3টে অ্যাক্সিস তৈরি করতে পারি। যেমন ধরো একটা অ্যাক্সিস হতে পারে 100 বরাবর, ঠিক আছে? একটা অ্যাক্সিস হতে পারে 110 বরাবর, একটা অ্যাক্সিস হতে পারে 001 বরাবর। মানে বিভিন্ন দিকে আমরা ধরতে পারি, এবং ধরে আমরা 3টা নতুন, যেমন এই এই ছবিটা খেয়াল করো, এখানে অরিজিন ধরেছে, এখানে দেখেছো? এই ডিরেকশনটা কোন ডিরেকশন বলো তো? এটা 100 ডিরেকশন না? জি স্যার।
এটা হচ্ছে 110 ডিরেকশন, আর এটা 00 সরি 111 ডিরেকশন। জি মানে স্যার। ক্রিস্টালোগ্রাফিক তিনটা ডিরেকশন, তিনটা লাইনটা না হলো একটা 100, একটা 110, একটা 111। এই 000 পয়েন্টটা কি এখানে, এটাকে কি সাইন বলে? এটা ক্যাপিটাল গামা। গামা। এটাকে গামা। ইয়েস জি স্যার। স্যার, ক্যাপিটাল গামা। আচ্ছা, ওকে ফাইন। ক্যাপিটাল গামাটাকে আমরা সেন্টার ধরেছি, ঠিক আছে। ক্যাপিটাল গামা থেকে এইচ, এটা একটা ডিরেকশন নাম দেওয়া হয়েছে। এইচ বলতে কেন এটাকে, সরি না, ঠিক আছে। এইচ কে আমরা এই যেভাবে প্রকাশ করছি, এন কে এটা দিয়ে, পি কে এটা দিয়ে, এটা হলো একটা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমে আলোচনার জন্য এক্স ওয়াই জেড এর পরিবর্তে, এটা নিয়ে আমাদের এত ডিটেল দেখার দরকার নাই। আমরা এখন আসলে যে কাজটা করব, আমরা ধরে নিব এনার্জি একবার এই যে 100 ডিরেকশনে যাচ্ছে, এনার্জি একবার 110 ডিরেকশনে যাচ্ছে, 111 ডিরেকশনে যাচ্ছে, এই কোঅর্ডিনেট সিস্টেমের বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বিভিন্ন ডিফারেন্ট ডিরেকশন অফ কে স্পেস। বোঝা গেছে? আমরা যেটা বলছিলাম যে কে স্পেসের অন্য ডিরেকশনে কি হবে, সেটা আমরা দেখব। এখন আমরা স্যার, এখানে যে ডিফারেন্ট গ্রিক লেটার দিয়ে ডাইরেকশন গুলো বোঝানো হয়েছে, এই হ্যাঁ, জাস্ট এই এক্স লেটার ওয়াই গুলো জেড এর, এক্স ওয়াই কোনো জেড এর সিগনিফিকেন্স পরিবর্তে, আছে? না এক্স ওয়াই জেড এর পরিবর্তে আর কিছুই না। স্যার লেটার গুলো হাই সিমেট্রি পয়েন্ট নাকি জানি মনে কোনটা? হয়। না না, লেটারের নেম গুলো বলছি, নেম গুলো। নেম আচ্ছা গুলো হচ্ছে জাস্ট নমেনক্লেচার, এই লেটার গুলো ইউজ হয়, ঠিক আছে। ডিরেকশন তো অবশ্যই তোমার চুজ করা হয়েছে, কিন্তু আমি লেটার গুলোর জন্য, লেটার গুলোর কোনো সিগনিফিকেন্স আছে কিনা। শুধু এই লেটার না, তোমরা দেখবো অন্যান্য লেটার ইউজ হয়। এটা তো হচ্ছে আমি এই ক্ষেত্রে দিয়েছি, আরেকটা ছবি আছে সম্ভবত, দেখো এখানে কিন্তু ডিফারেন্ট লেটার ইউজ করা হচ্ছে, লেটার ইউজ করা হয়, ওটা বিষয় না। তো এই জায়গাটায় আমি বেশি ডিপে যাব না, যদি তোমরা চাও বই থেকে দেখতে পারো, বইতে কিছু প্রুফ করে দেওয়া আছে। আমি জাস্ট তোমাকে শেপটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন ই সমান কত, এইচ স্কয়ার বাই টুয়াইস এম কে স্কয়ার, ঠিক আছে। জি স্যার। এখন আমরা ধরে নিচ্ছি যে ভেক্টর কে, কেটা তো ফার্স্ট বার্নৌলিস জোনের মধ্যে, জি যদি স্যার। বাইরে যায় ডিরেকশনটাকে ধরার জন্য আমি কে প্লাস জি হোল স্কয়ার, জি একটা ভেক্টর, মানে ভেক্টরটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। মানে আমার অরিজিনাল কে ভেক্টর সাথে একটা জি আছে, কে প্রাইম সমান কে প্লাস জি। এই জিটাকে আমি ভ্যারি করে করে দেখতে চাই যে স্পেস ভেক্টর যদি চেঞ্জ হয় তাহলে এনার্জি কিভাবে চেঞ্জ হয়। তাহলে স্যার কে এবং জি এর সিগনিফিকেন্স কি হলো? জি মানে হচ্ছে কে একটা পার্ট, আর কিছু না, মানে ভেক্টরটাকে বৃদ্ধি তার করে। মানে কে হচ্ছে ফার্স্ট ব্যালেন্স জোনের ভেতরে আর জি হচ্ছে তার বাইরে, স্যার আহ, এরকম? না, সেটা ধরতে পারো, সেটাকে নাও ধরতে পারো। কেন না ধরতে পারো আমি দেখাই তোমাদেরকে। এটা তো ভেক্টর, হ্যাঁ। যদি স্কেলার হতো তাহলে আমি বলতাম এটা হচ্ছে কে, এটা হচ্ছে জি, এটা হচ্ছে আমার ফার্স্ট বার্নৌলিস জোনের বাউন্ডারি, রাইট। জি। কিন্তু আমার তো এটা ভেক্টর, ফলে বার্নৌলিস জোনের ভিতরে থেকেও আমি এটাকে কে, এটাকে জি ধরলে ভেক্টর সাম ডিরেকশন চেঞ্জ করতে পারে, অথবা এটাকে কে, এটাকে জি ধরলে ভেক্টর সাম ডিরেকশন চেঞ্জ করতে পারে। তার মানে নট অনলি অ্যাক্রস দ্য বাউন্ডারি, উইদিন বাউন্ডারি কে ডিরেকশন চেঞ্জ করার জন্য আমাকে জি যোগ করতে হতে পারে, রাইট। ওকে স্যার। তার মানে জি হচ্ছে একটা ভেক্টর, একটা ভেক্টরের সাথে একটা ভেক্টর চেক করলে এটা শুধু ডিরেকশনটাও চেঞ্জ হতে পারে। তুমি যদি কে কে এটা ধরে জি কে অপোজিট ধরো, তাহলে তো আমার ভেক্টরটার ডিরেকশনও চেঞ্জ হবে, রাইট। জি স্যার। সেটাই, তার মানে একটা ভেক্টর চেঞ্জ অ্যাড করার মানে হলো বেসিক্যালি আমি ওই ভেক্টরটার ডিরেকশন চেঞ্জ করতে চাচ্ছি, নাথিং এলস, ভেক্টরটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এখন আমরা যদি যাই, এখানে দেখো যে এই কোয়েশ্চেন গুলো প্রুভ আমি করতেছি না, এগুলো তোমরা ভেতরে গেলে পাবা। আমরা একটা ডিরেকশন চুজ করলাম বডি সেন্টার কিউবে। এই বডি সেন্টার কিউব কেন ধরছি, এফসিসি কেন ধরছি দেখলে বুঝবা এখন। যদি আমি এটা ডিটেল ক্যালকুলেশনে যাব না, ই ইকুয়াল টু হচ্ছে এইচ স্কয়ার বাই টুয়াইস এম টুয়াইস পাই বাই এ এক্স আই প্লাস জি। এই টুয়াইস পাই বাই এটা করতে আসছে, এটা কি বিসিসি ইউনিট সেল, জি স্যার। রেসিপ্রোকাল কি এফসিসি? ইয়েস স্যার। তার মানে কি এটা, না জি এটা, স্যার। এটা রাইট। এফসিসি তে এফসিসি এটা কোথায়, এফসিসি তে এটা কত স্যার ডিসটেন্স 5 না এটা?
স্যার আপনি কিন্তু রিডিউস স্কিমে এটা বের করেছিলেন না যে মাইনাস পাই বাই থেকে পাই বাই এর মধ্যে থাকে ফার্স্ট জোনটা, না সেটা তো তোমার ইয়ের জন্য, simple ওইটাই অ্যাপ্লাই করছি না এখানে। এর জন্য। আমি একটু দেখাই, যেমন এফসিসির ক্ষেত্রে তোমার নিকটবর্তী অ্যাটমকে কোন ডিরেকশন, নিকটবর্তী ডিরেকশনটা 110 ডাইরেকশন। 110 মানে এটা না, জি স্যার। 110। তাহলে আমি যদি এখান দিয়ে লম্বটা নিই, আমরা বলছি বিসিসি তাই না, বিসিসি রেসিপ্রোকাল হচ্ছে এফসিসি। এফসিসি, এখান থেকে আসবে। যদি চাই তাহলে এখানে ড্র করলে ডিসটেন্স কি প্লাস 5 আসে, প্লাস 5 কিন্তু এই ক্ষেত্রে আসে, এবং বিসিসির ক্ষেত্রে এটা আসবে। আচ্ছা দেখ, আমি এটা ভিতরে এখন আর না দিতে, আমি ইচ্ছা করছি না, মিলাইছিলাম তখন, বই মিলাইতে পারবা তোমরা। তোমরা যদি মানে আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা বিসিসি রেসিপ্রোকাল ধরে ধরে দেখতে বের করতে পারবা না ইজিলি, যে ইয়ে কত হবে, ফার্স্ট বাউন্ডারির জন্য ওয়ালের ডিসটেন্স কত হবে, বোঝা যাচ্ছে? জি স্যার, এটা পারা যাবে। ডিরেকশন অনুযায়ী বের করা যাবে। আমি বইতে মিলাইছিলাম, আমার মনে আসছে না। হ্যাঁ, তো ওখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমার বার্নলি জোনের ফার্স্ট জোনের ডিসটেন্স হচ্ছে 12 এ, ঠিক আছে? তো ওভাবে করে বসাইছে, হ্যাঁ, ওরা বের করে নিয়ে গেছে 12 এ এক্স ফাইভ প্লাস জি। এখন দেখো কি করছি, আমি খুব শর্টে যাচ্ছি জিনিসটাতে। মনে করো এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে বসতে পারবে যে কোনো ভ্যালু, জিটাকে আমি শুরুতে 0 ধরি, 0 মানে আমি একদম ইনিশিয়াল কে ভেক্টর ধরি, ঠিক আছে? আমি এখনো চেঞ্জ করবো না ডিরেকশনটা, তাহলে এইচ স্কোয়ার বাই টুয়াইস এন 12 এ স্কোয়ার এক্স আই স্কোয়ার, এই জিনিসটাকে আমরা পি ধরে নিলাম, কনস্ট্যান্টটাকে, কনস্ট্যান্টটা মানে স্যার এখানে স্যার ক্যাপিটাল আই এটা কি স্যার √1 নাকি অন্য কিছু? E is equal to h cut square by 2m এই এখানে ফর্মুলাটাতে। এখানে এই আইটার কথা বলছো তাই না? জি স্যার। এই আইটা বেসিক্যালি ভেক্টরের ডিরেকশন হওয়ার কথা, এবং সেই অনুযায়ী আই স্কোয়ার সমান -1 হওয়ার কথা, ঠিক আছে? বাট আমি এই মাইনাসটাকে ইকুয়েশনে দেখতে পাই না, যেটা এখন সেটা তাহলে করে এমনও তো হতে পারে স্যার, এটা হচ্ছে ভেক্টরের ডিরেকশন আই জে কে, এখানে আইও বোল্ড না, করে রাখা, ভেক্টরের লেখা জিও বোল্ড করে রাখা। আই তো অবশ্যই ভেক্টরের ডিরেকশন, কিন্তু আই স্কোয়ার সমান -1 আসবে না ভেক্টরের ডিরেকশন হলে? তাহলে ভেক্টর ডাইরেকশন নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট করতে স্যার এটা +1ই আসবে। ইয়েস স্যার। এখানে তো ডট প্রোডাক্ট করে নাই, আমি শিওর না, বাট আমি ইকুয়েশনের ডেরিভেশনটা দেখি নাই ডিটেল। হ্যাঁ, এখানে যেটা মেনলি করেছে সেটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ওটা দেখে নিও। অবশ্যই মাইনাস একটা ফ্যাক্টর আছে, এখানে চলে যেতে পারে। এটা হচ্ছে সি কনস্ট্যান্টটা, ঠিক আছে, পুরো কনস্ট্যান্টটাকে সি ধরে নিচ্ছি আমরা। এখন দেখো কি করছে, ওরা বলছে যে এই যে জি, জি সমান হচ্ছে এই ডেরিভেশন গুলো আছে, এই যে ডেরিভেশনটা আছে এটা তোমার রেসিপ্রোকাল লাগছে, জি ইকুয়াল টু স্কোয়ার বাই h1v1 প্লাস h2v2 প্লাস h2v3, এই ডেরিভেশনটা সব বইতে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে? এবং রেসিপ্রোকাল ল্যাটিস যেটা তোমরা বলছিলে এর আগে কাইনেসের বইতে ছিল, v1 সমান 1/a011, v2 সমান 1/a101, v3 সমান 1/a110, এই ইকুয়েশন গুলো ডেরিভেশন আছে বইতে, ঠিক আছে? এই ইকুয়েশন গুলো ইউজ করা হয়, ইউজ করে যেটা করে, মনে করো কোনো একটা ডিরেকশন নেওয়া হয়, যেমন 0 1 বা 0, ঠিক আছে, সম্ভবত 0 1 বা 0 জন্য করা, মানে এই যে জি এর জন্য, বোঝাতে পারছি আমি? কে এর পরে তোমাকে তো একটা ভেক্টর অ্যাড করতে হবে। আচ্ছা, আগে 0 0 0টা বলি, এটা হচ্ছে 0 0 0 ডিরেকশনের জন্য এনার্জি কার্ভ। 0 0 0 এর জন্য, 0 0 0 এর জন্য এক্স যদি 0 হয়, ই এর ভ্যালু 0, এক্স যদি 1 হয়, জি এর ভ্যালু হচ্ছে 3 সমান টুয়াইজ এক্স স্কোয়ার পাই স্কোয়ার বাই এম স্কোয়ার, বুঝছো তো? এই যে প্লটটা, লাইনটা, এই লাইনটা জেনারেট করা হচ্ছে এই ইকুয়েশন থেকে। উম, এটা স্যার কি হবে, এর ভ্যালুর জন্য এটা কি ভেরি করছে? ওটার জন্য না, এ না, না, এটা কনস্ট্যান্ট, এক্স এর জন্য ভ্যারি করছে। এখানে ডিসটেন্স হচ্ছে এক্স ইকুয়াল টু সরি, হ্যাঁ, এর ভ্যালু না, এর ভ্যালুটা তো ইন টার্ম অফ এক্স, এক্স এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এখানে তোমার, সরি, এক্স এর ভ্যালু হচ্ছে 0 এবং 1, আর এটা তো কনস্ট্যান্ট টুয়াইস বাই এ। স্যার এখন এখন স্যার গামা ডেল্টা ডেল্টা এইচ, এটা স্যার কোন ডাইরেকশনটা একটু দেখা যায়? গামা ডেল্টা এইচ এটা কোন ডাইরেকশন বরাবর? এখানে আছে গামা ডেল্টা এইচ হচ্ছে এখানে, দাঁড়াও, এটা হচ্ছে এটা কেন হচ্ছে কোথায়, এটা মানে 1 0 0 হওয়ার কথা নাকি, এই যে 1 0 0 ডিরেকশন গামা এইচ, এইচটা থেকে ডেল্টা বলছে, রাইট? গামা ডেল্টা এইচ হচ্ছে 1 0 0 ডিরেকশন,
স্যার এখানে 011, 101 এবং 110 এই তিনটা ডাইরেকশন বেছে নেওয়ার প্রবলেম একটা কারণ থাকতে পারে। কার্নি স্যারের বইয়ে পড়েছিলাম যে বিসিসি বা এফসিসি হলে অনেক সময় এদের ক্যালকুলেশন জন্য প্রিমিটিভাইজেশন করে নেওয়া হয়, মানে যে কারণেই হোক, এখানে তিনটা ডিরেকশন না হয় নাই, এখানে তিনটা শুধু এখন বলতেছি, ভিতরে অনেক ডিরেকশন আছে দেখো নিচে, ওটা জাস্ট অ্যাক্সিস ধরছি আমরা। এখানে 0 1 0 1 0 1 0 0 0 1 0 প্রত্যেকটা ডিরেকশন তোমাকে বের করতে হবে, অল ডিরেকশন যতগুলো সম্ভব। আমরা সাধারণত একটু পরেই বলবো যে এটা সফটওয়্যারে করা হয়, হ্যাঁ, সিমুলেশনের মাধ্যমে, আমরা অ্যানালিটিক্যালি করি না, হ্যাঁ, কারণ এটা ডিফিকাল্ট। আমরা এখন যেটা করবো, এই জি এর সাথে একটার পর একটা ডিরেকশন অ্যাড করে যাব, তার মানে কি এটাকে মুভ করাবো বিভিন্ন দিকে। এবং যখনই আমি যে কোনো একটা ডিরেকশন ধরবো, ধরো 1 0 0 0 1 0 এনিথিং, তখন তো আমি H1 H2 H3 ডিফারেন্ট ভ্যালু পাবো, রাইট? ঠিক আছে, বিভিন্ন জি স্যার। ডিরেকশনের জন্য। এবং আমরা B1 B2 B3 ক্যালকুলেট করবো, ঠিক আছে, ক্যালকুলেট করে এই জি এর ভ্যালুটা বের করবো। তার মানে একটার পর একটা ডিরেকশন ধরবো আর জি এর ভ্যালু বের করবো। তো যে কোনো একটা ডিরেকশনের জন্য, যেমন ধরো এটা এটা কোন ডিরেকশন ধরা হচ্ছে, এটা ধরা হচ্ছে সম্ভবত 0 1/0 ডিরেকশনের জন্য, বইতে করে দেওয়া আছে। হ্যাঁ, সম্ভবত 0 1/0 জন্য জি এর ভ্যালুটা -12πi+1 আসছে, তো তাহলে এভাবে করে যে কোনো ডিরেকশন ধরতে পারো তুমি, একটা পর একটা ধরে তোমাকে জি এর ভ্যালুটা বের করতে হবে এই চারটা ইকুয়েশন দিয়ে। বসানোর পর এই জি এর ভ্যালুটা তুমি নিয়ে আসো এখানে, তাহলে ইকুয়াল টু h²/2m+π/1 i -12πi+1 ভ্যালুটা বসাও, বসায় এটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করার পর ওরা একটা ফর্ম পাবে, সেখানে x=0 এবং x=1 বসাবে। ওরা দেখায় যে x=0 বসানোর পর 3 পাওয়া গেছে, x=1 পর 3 পাওয়া গেছে, ঠিক আছে। স্যার এখানে জি এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আবার একটু বলবেন কি? জি এর ভ্যালু যে এখান থেকে তুমি যখন একটা ডিরেকশন ধরবা, তখন তো H1 H2 H3 পাবা, ঠিক জি আছে। স্যার। তারপর ওরা B1 B2 B3 কতগুলো ইকুয়েশন দেওয়া আছে বইতে, দেখবা এগুলো ডেরিভেশন সহ দেওয়া আছে, রেসিপ্রোকাল ল্যাটিস। এই ইকুয়েশন গুলোতে মানগুলো বসানো হয়, বসিয়ে ওরা জি এর ভ্যালুটা আমরা যে H1 H2 H3 মানগুলো পাবো, এটা কি স্যার আমরা যখন x এর ভ্যালু সিলেক্ট করব তখন কি অটোমেটিক্যালি কি H1 H2 H3 পেয়ে যাব? না, H1 H2 H3 তো তুমি কোন ডিরেকশন ধরছো তার উপর। তুমি যদি 1 0 0 ডিরেকশন ধরো, তাহলে H1 হবে 1, H2 হবে 0, H3 হবে 0। তুমি 0 1/0 ধরলে H1 0, H2 হচ্ছে H1 1/, H3 হচ্ছে 0, x এর সাথে কোনো রিলেশন নাই, এটা ডিরেকশনের উপর। মানে স্যার এখানে জাস্ট x হচ্ছে একটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করছে, আর আমরা X যখন হচ্ছে ডিস্টেন্স, বিভিন্ন ডাইরেকশন বরাবর যাচ্ছি তখন অ্যাকচুয়ালি এই জিটাকে ভেরি করি আমরা বিভিন্ন ডাইরেকশনে যাচ্ছি, রাইট। ব্যাপারটা কি এবং এরকম? হ্যাঁ, জিটা হচ্ছে ডিরেকশন, এবং সেই জি ইজ এ ফাংশন অফ ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন। ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন যদি 1 0 0 হয়, তাহলে H1 1, H2 0, H3 0, তখন তোমাকে এখানে 1 0 0 বসায় B1 B2 B3 ক্যালকুলেট করতে হবে। করার পরে ওই B1 B2 B3 কে এখানে এনে বসাইতে হবে, তখন তুমি জি এর ইকুয়েশন পাবা। স্যামুয়েলের বইতে করে দেওয়া আছে এগুলো, ডেরিভেশন সবগুলো। আমি এগুলো দেখিনি, কারণ আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো সব সফটওয়্যারে করা হয়। আমার শুধু বোঝা দরকার যে লাইনগুলো কেন আসে। তা আমরা দেখতে পাই যে ই এর ইকুয়েশন যখন বের হবে, একবার এক এক রকম ই এর ইকুয়েশন আসবে। এবং তুমি যখন x=0 1 1 বসাবা, তখন বেসিক্যালি 0 থেকে 1 এর মধ্যে একবার পাবা সি, একবার টয়েস সি। তারপরে যেমন দেখো 1 0 0 এর ক্ষেত্রে ওরা বলছে ওরা 0 এর ক্ষেত্রে টয়েস সি পাচ্ছে, 1 এর ক্ষেত্রে থ্রাইস সি পাচ্ছে, ঠিক আছে। 0 0 1 এবং 0 1 0 এর ক্ষেত্রে ওরা 0 এর ক্ষেত্রে টয়েস সি পাচ্ছে, 1 এর ক্ষেত্রে 5 সি পাচ্ছে। তার মানে কি? তার মানে হলো আমরা এই যে ডিরেকশন, এই ডিরেকশনে বিভিন্ন কার্ভ গুলো পাচ্ছি, তাই না? এনার্জি বোঝা যাচ্ছে? কিছুটা স্যার। তাহলে এই যে লাইনগুলো আমরা পাচ্ছি, এই লাইনগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এগুলোই হচ্ছে আমাদের ডিওএস এর ডেনসিটি স্টেটে আমরা এই লাইনগুলো দেখতে পাই। এগুলো একটা ডিরেকশন। এখন একটু আগে যেটা বললাম যে কে ডিরেকশন চেঞ্জ করলে লাইনগুলো শেপ চেঞ্জ হয়, সেটারই প্রমাণ হচ্ছে এটা। আমরা যদি অন্য ডিরেকশনে যাই, দেখো এখানে 0 0 0টা কোন পর্যন্ত আসছে, আর আরেকটা ডিরেকশনে 0 0 0টা কোথায় আসছে, দেখছো? তো আচ্ছা, আপনি এরকম, কি কার্সারটা নড়াচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ? আহ, দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। তো এই যে 0 এই ডিরেকশনে 0 0 0টা যেভাবে গেছে, অন্য ডিরেকশনে 0 0 0 ডিরেকশনে হাইট ডিফারেন্স। তো এই সবগুলো মিলেই তো তোমার আলটিমেটলি 3 ডাইমেনশনে এনার্জি আসবে। এখানে কি কোনো ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে কোথাও? না। কোনো ব্যান্ড গ্যাপ স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তো এরকম যদি হয়, তাহলে কিন্তু আমাদের কোথাও কোনো ব্যান্ড গ্যাপ নাই। এখন এটা হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন। আমরা সফটওয়্যারের মাধ্যমে এখন বিভিন্ন ম্যাটেরিয়ালের, এবং এখানে যারা ডিএফ নিয়ে কাজ করে দেখবা বিভিন্ন রকম ফাংশন অনেক কিছু আছে, যেগুলো ধরে ধরে ক্যালকুলেশন গুলো করা হয় রিয়েল টাইম ডাটা রিচ করার জন্য। হোয়াটএভার, আমরা সেখানে যাবো না, আমরা জাস্ট বুঝে নিলাম যে হ্যাঁ বিসিসির ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এরকম কমপ্লিকেটেড শেপ আছে।
ঠিক আছে? এখন সফটওয়্যার এইগুলো ক্যালকুলেশন গুলো করে তোমাকে একবারে 3 ডাইমেনশনালে ডিওএফটা দিবে, ডিওএফ দিবে। এখন আমরা এক্সাম্পল দেখি পিওর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়। পিওর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ডিরেকশনে করি তাহলে দেখো কোনো ব্যান্ড গ্যাপ কি তৈরি হচ্ছে আলটিমেটলি? না স্যার। এটা একটা ফার্মি লেভেল ড্র করা হচ্ছে, সেখানে বলা হয় যে এটা হচ্ছে মেটালিক। তার মানে অ্যালুমিনিয়াম বেসিক্যালি ফ্রি ইলেকট্রনের অনেকটা নেচার শো করে। ফ্রি ইলেকট্রনে কিন্তু গ্যাপ থাকে না, তাই না? Yes, আমরা sir. যদি Continuous states. স্পেসিফিক্যালি যাই, হ্যাঁ, ফ্রি ইলেকট্রনে, তো বেসিক্যালি ফ্রি ইলেকট্রনের নেচারটা অ্যালুমিনিয়ামে শো করে মেটালিক বিহেভিয়ার। এখানে কোনো ব্যান্ড গ্যাপ থাকে না। এখন তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো কেন এতগুলো লাইন আসছে। এই লাইনগুলো হচ্ছে এনার্জির লাইন, এই লাইনগুলো বিভিন্ন ডিরেকশনের লাইন, এবং এই লাইনগুলো হচ্ছে বিভিন্ন বার্নৌলিস জোন থেকে আসছে, বিভিন্ন বার্নৌলিস জোন। আমরা জানি যে উপরের দিকে যেগুলো আসছে সেগুলো কি অন্য বার্নৌলিস জোনের প্রজেকশন, তাই না? এই পয়েন্টটা স্যার ঠিক বুঝলাম না, আবার একটু বলবেন কি? হ্যাঁ, আমাদের যে এনার্জির কার্ভ গুলো, আমাদের এনার্জির কার্ভ গুলো কি বিভিন্ন বার্নৌলিস জোন থেকে আসছে না? এটা ধরো ফার্স্ট বার্নৌলিস জোন, এটা সেকেন্ড বার্নৌলিস জোনের প্রজেকশন থেকে আসে। So এই সবগুলা পয়েন্ট তো ফার্স্ট ব্রিলিয়ান্ট জোনের মধ্যেই, এই যে হ্যাঁ, এইচ ই ই সব এগুলো জাস্ট বিভিন্ন ডিরেকশন বরাবর না, বাট ফার্স্ট জোনের মধ্যেই তো। ফার্স্ট জোনের মধ্যেই, কিন্তু তুমি যখন যে ভেক্টরটাকে বাড়াতে থাকো তখন সে ফার্স্ট জোনের ভিতরে যে রিপিটেশনটা হয় সেটা সেকেন্ড থার্ড ফোর্থ জোন গুলোরই রিফ্লেকশন না আবার? জি স্যার, কারণ পিরিয়ডিক। হ্যাঁ, পিরিয়ডিক হওয়ার কারণে তো বাইরের যে বার্নৌলিস জোন সবগুলোই রিফ্লেক্ট হয় ভেতরে উপরের দিকে গিয়ে, বুঝে গেছে? তো বেসিক কথা হচ্ছে আমি ফার্স্ট বার্নৌলিস জোনই আছি, বাট আমি বাইরের কোনো কিছু মিস করছি না, সবগুলো এর মধ্যে চলে আসছে। তো আমরা যদি কপারের জন্য দেখি তাহলে ছবিটা এরকম, এগুলো সবসময় আমাদের ক্যালকুলেট করে, এখানেও কোনো ব্যান্ড গ্যাপ নেই। আপনি কি স্লাইড চেঞ্জ করেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? আমার ইন্টারনেটের সমস্যা মনে হয়, চেঞ্জ হচ্ছে। আমারও কিছুটা ল্যাগ হচ্ছে সিলিকনের জন্য স্যার। দেখতে পাচ্ছ? সিলিকনের জন্য এখন স্যার সিলিকনের জন্য দেখতে পাচ্ছি, কিন্তু স্যার মাঝে মাঝে আপনি যখন কথা বলেন তার একটু পরে চেঞ্জ হয়। আপনি যদি প্রত্যেকটা স্লাইডে পেজ নাম্বার দিয়ে রাখতেন তাহলে হয়তো পেজ নাম্বার ধরে রেফার করতে পারতাম। পেজ নাম্বারের প্রয়োজন নাই, রেফারেন্সের জন্য ছবি অথবা লেখা যে কোনো কিছু আনা। স্যার শেয়ারটা অফ করে একটু অন করলে ভালো হতো, আটকায় আছে। নেটের সমস্যা হয়তো বা। আমার বেশি স্লাইড নেই, দুটো স্লাইড আছে, দেখতে পাচ্ছেন সিলিকনের ছবিটা? জি স্যার, সিলিকনটা দেখতে পাচ্ছি। এই যে দেখো সিলিকনের ক্ষেত্রে আমরা একটা ইন্ডিয়ার ব্যান্ড গ্যাপ দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার ব্যান্ড গ্যাপ তার মানে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড টপ এবং সরি ব্যালেন্স ব্যান্ড ভ্যারি এবং কন্ডাকশন ব্যান্ড টপের যে গ্যাপটা, এটা ডিফারেন্ট কে ভ্যালুতে হচ্ছে, এটা আমরা পরে দেখবো ডিরেক্ট ইন্ডিয়ার ব্যান্ড গ্যাপ। তো এখানে একটা ব্যান্ড গ্যাপ পাওয়া যাচ্ছে, বুঝছো? সিলিকনের ক্ষেত্রে স্যার আমরা সিলিকন কি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল বলি, এই জন্য নরমালি এরা সোলার সেল ইউজ হয়, নট ফর কি বলে এটা? জি স্যার, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল বলবেন? হ্যাঁ, এই কারণে আমরা সোলার সেল ইউজ হয় নরমালি, লাইট সেন্সিটিভ ডিভাইসে না, ডিরেক্ট লাগে, ওগুলো আমরা পরে দেখবো। বাট মেইন বিষয় হচ্ছে এখানে একটা ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে। আমরা যদি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল দেখি, এটা গ্যালিয়াম আর্সেনাইড, এখানে দেখো এখানেও ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে, এগুলো সেমিকন্ডাক্টর ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে ভ্যালেন্স এবং কন্ডাকশনের মাঝখানে একই কে ভ্যালুতে। একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ তোমরা, যেখানে কন্ডাকশন মানে টপ এবং ভ্যালেন্স এবং কন্ডাকশনের গ্যাপ যেটা, এটা হচ্ছে একই কে ভ্যালুতে, এটাকে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল বলে। এটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, যেখানে গ্যাপটা একই লাইনে হচ্ছে না, ব্যালেন্স এবং কন্ডাকশন একই কেতে হচ্ছে না। ডিরেক্টের ক্ষেত্রে অবশ্যই ইনডিরেক্টও মেজার করা যায়, আমি চাইলে এটার সাথে এটার গ্যাপ মাপতে পারি। তার মানে এখানে মেইন বিষয় হচ্ছে যে আমাদের এভাবে করে আমরা দেখতে পাই যে কিভাবে এই গ্যাপটা চেঞ্জ হয় এবং এই গ্যাপের ছোট ছোট ব্যান্ডের মধ্যে যে প্যারাবোলা বা সাইনোসয়েডাল কার্ভ থেকে অনেকটা শিফট হয়ে যাচ্ছে, এটা স্যার ভেতরের ইলেকট্রনের কমপ্লেক্স বিহেভিয়ারের জন্যই? শেপের কোনো ইয়ে নাই, শেপ যে কোনো রকম হতে পারে, এনি শেপ, কার্ভগুলো শেপ, এগুলো এনার্জির শেপ, যে কোনো শেপ নিতে পারে। এটা ডিপেন্ড করছে শুধুমাত্র ওই যে বললাম ডিএফটি নিয়ে যারা কাজ করবে তারা ডিটেল বলতে পারবে। আমি জানি এখানে অজস্র ফাংশন আছে ভেতরে যেগুলো এই এনার্জি গুলোকে অ্যাফেক্ট করে, ঠিক আছে? ওরা বিভিন্ন সময় ধরে নেয় বন্ড লেন্থ, এই সেই ক্রিস্টালোগ্রাফি, ওরিয়েন্টেশন, ইলেকট্রন, অবশ্যই ইলেকট্রন বিন্যাস, ইন্টারেকশন, ইলেকট্রোনেগেটিভিটি, প্রচুর ফাংশন কাজ করে। সবগুলোকে নিয়েই বিভিন্ন সুড ফাংশন তৈরি করা হয় যারা ক্যালকুলেট করে এই এনার্জি গুলোকে। তো বেসিক্যালি তারা যে শেপেই যাক, আলটিমেটলি তোমার গ্যাপ যদি না থাকে তাহলে সেটা মেটালিক হয়ে যাবে, গ্যাপ যদি ভাবে পাওয়া যায় সেটাই সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর হবে। আমরা এই ধরনের ছবি তোমাদেরকে দেখাইছিলাম আলটিমেট থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে, যে
এবং পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরবর্তীতে তোমরা এই এনার্জি গুলোকে তোমরা যদি থিওরিটিক্যাল এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটালের সাথে রিলেট করো, তাহলে বের করতে পারবা যে কোনটা কোন অরবিটাল। বোঝা গেছে? জি স্যার। আমি একটা মিনিট দেখাই শেষ করবো। Oh, sorry. This one. এই যে এনার্জি আমরা করি যখন, তখন এগুলোর এনার্জি গুলোকে আমরা রিলেট করতে পারি ক্যালকুলেটিভ এনার্জির সাথে। ফলে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা এস অরবিটাল, কোনটা পি অরবিটাল, কোনটা ডি অরবিটাল। বোঝা যাচ্ছে? আমরা বলতে পারি যে ভ্যালেন্স ব্যান্ড কোন অরবিটাল। ঠিক আছে, সেটার উপর আমরা আইডেন্টিফাই করতে পারি। আর লাস্ট থিং হলো যেটা, সেটা হলো এই জায়গাটা একটা ছোট্ট জিনিস হচ্ছে, একটা স্লাইড বুঝতে পারছো? লাস্ট স্লাইড আছে, এই জিনিসটা তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম, তাই না? জি স্যার। এখানে যেটা হয়, এই রাউন্ড গুলোকে আমরা 2D তে প্রজেকশন নিচ্ছি, ছোট ছোট রাউন্ড করে করে। এরা কি সেম এনার্জি না এর উপর? জি স্যার। এই দাগগুলো কি ইন্ডিকেট করছে দেখো? এগুলো কিন্তু আসলে এটা ডিটেইলে যাওয়ার দরকার নেই। এটা পাই বাই এ কে লিমিট, বুঝছো? পাই বাই এ, প্লাস পাই এ, মাইনাস পাই বাই এ। এখানে আমরা যেটা দেখাইতে চেয়েছিলাম আসলে, যে আসলে এটা দরকার নেই খুব একটা। এটা হচ্ছে যেহেতু রাউন্ড শেপে এনার্জি গুলা চলে, একটা বার্নৌলির জোনের এনার্জি কিন্তু আরেকটা বার্নৌলির জোনে ঢুকে যাবে, তাই না? জি স্যার। এটাই মেইন কনসেপ্ট, আর কিছু না। এটা স্কোয়ার হলে হতো না। এটা যেহেতু রাউন্ড শেপ এবং বার্নৌলির জোনটা স্কোয়ার, তো একটা এনার্জি জোন কিন্তু, যেমন এই পয়েন্টে আমি যদি এনার্জি জোনে সার্কেল আঁকতে চাই, এটা আরেক জোনে ঢুকে যায়। তো বার্নৌলির জন্য এনার্জি গুলো কিভাবে একটা ওভারল্যাপ করে, সেটা ব্যান্ড থিওরিতে ব্যান্ড কিভাবে ওভারল্যাপ করে সেটার সাথে রিলেট করার চেষ্টা করা, কিন্তু দরকার নেই, এটা বইতেও খুব বেশি কিছু করে নাই। তো এটা মোটামুটি ভাবে আমাদের এখন পর্যন্ত আমরা একটা ব্যান্ড সম্পর্কে আইডিয়া পেলাম। আমরা হোপফুলি নেক্সট লেকচার গুলো হবে আমাদের সেমিকন্ডাক্টরের উপর, মেবি ফার্মি লেভেল টেবিল, এগুলো নিয়ে আমরা করবো। এই বিষয়গুলো যতটুকু আমরা ফিজিক্যালি রিয়েলাইজ করতে পারি, বোঝার সুবিধার চেষ্টা করবো আমরা। এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস। তোমরা পরে কি আর কেউ আসছো? রোল 15 15 রোল 15। আমি অ্যাবসেন্ট রোলগুলো একবার বলি, কেউ এসে থাকো। রোল 2, 3, 7, 13, 14, রোল 18। Yes, sir. 18 আছে? जी sir, जी sir. রোল 18, 20, 32, 22, 32 আমার পার্মানেন্ট অ্যাবসেন্ট মনে হয়। রোল 39, 43, 44, 13 ব্যাচের রোল 20। That's all.